হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখুন, আমরা সবাই জানি আমেরিকা তার সামরিক বাহিনীর পিছনে সবচেয়ে বেশি টাকা খরচ করে, কিন্তু সেটি কত? বছরে প্রায় $916 বিলিয়ন। 916 বিলিয়ন। প্রথম অবস্থায় এটি শুনতে আপনার কাছে খুব একটা বেশি মনে হবে না, কিন্তু বিশ্বাস করুন, এটি অনেক বেশি টাকা। ধরুন, আপনি যদি প্রতিদিন $1 কোটি খরচ করেন, তারপরও $916 বিলিয়ন খরচ করতে 31,430 বছর সময় লাগবে। সহজ ভাষায়, আপনার 14 পুরুষ যদি কিছু না করেও প্রতিদিন $1 কোটি করে খরচ করে, তাহলেও এ টাকা শেষ হবে না। আর মনে রাখবেন, এটি কিন্তু শুধু মাত্র 1 বছরের খরচ। শুধু তাই নয়, আপনি যদি আমেরিকার সাথে রাশিয়া, চায়না, ভারত সহ শীর্ষ 10টি সামরিক শক্তির সামরিক ব্যয় তুলনা করেন, তাহলে এই 10টি দেশের মোট সামরিক ব্যয় আমেরিকার থেকেও কম। এ থেকেই আপনি বুঝতে পারবেন আমেরিকার সামরিক ব্যয় কতটা বিশাল। এটি জানার পর থেকেই আমার মনের মধ্যে একটি প্রশ্ন বারবার ঘুরপাক খেতে থাকে, আর তা হচ্ছে, আমেরিকা তার এই বিশাল খরচ ঠিক কোথায় করে? তাই আমি শুরু করি রিসার্চ, আর রিসার্চে যা খুঁজে পাই তাতে আমার মাথা পুরোপুরি ঘুরে যায়। যেমন, এখন ছবিতে যে মার্কিন হেলিকপ্টারটি দেখতে পাচ্ছেন, এর মূল্য $21 মিলিয়ন বা 252 কোটি টাকা। বা এই মিসাইলটির মূল্য $1.6 মিলিয়ন বা প্রায় 20 কোটি টাকা। আর এই অত্যাধুনিক F-35 ফাইটার জেটটির মূল্য $2 ট্রিলিয়ন বা 31,000 কোটি টাকা। 2023 সালে আমেরিকান কংগ্রেস যে বাজেট পাশ করে, তার 44% শুধু সামরিক খাতেই ব্যয় হয়, আর দ্বিতীয় সর্বোচ্চ ব্যয় শিক্ষা খাতে, মাত্র 7%। পার্থক্য বুঝতে পারছেন? কোথায় 44% আর কোথায় মাত্র 7%। এতটুকু শুনেই যদি আপনার মাথা ঘুরে যায়, তাহলে আপনাকে জানিয়ে রাখি, এ তো কেবল শুরু মাত্র। পুরো বিষয়টি জানলে আমেরিকান সামরিক বাহিনী সম্পর্কে আপনার ধারণা পুরোপুরি পাল্টে যাবে। তাহলে শুরু করা যাক, আমেরিকা তার সামরিক বাহিনীতে কোথায় কত টাকা খরচ করে। $2023 সালে আমেরিকা তার সামরিক খাতে $853 বিলিয়ন খরচ করে, যা সুইজারল্যান্ডের সমগ্র জিডিপির চেয়েও বেশি। তো একবার দেখে নেওয়া যাক, আমেরিকা এই বিশাল টাকা তার সামরিক বাহিনীর ঠিক কোথায় কোথায় খরচ করে। আমেরিকা তার সামরিক বাজেটের প্রায় অর্ধেক $352 বিলিয়ন শুধু অপারেশন ও রক্ষণাবেক্ষণের কাজে ব্যয় করে। এই অর্থ পর্তুগালের সমগ্র জিডিপির চেয়েও বেশি। আরো মজার বিষয় হচ্ছে, আমেরিকা তার সামরিক খাতে কোথায় কত টাকা খরচ করে, তার এই রিপোর্ট তৈরি করতে $2,69,000 খরচ করেছে। আমার ভিডিওর সকল ডাটা এই রিপোর্ট থেকেই নেওয়া। চাইলে আপনিও তা পড়তে পারেন, কারণ এটি সবার জন্যই উন্মুক্ত। এ ব্যাপারে আমেরিকান সরকারকে ধন্যবাদ দিতেই হয়, কারণ তারা নিরাপত্তার অজুহাতে কোনো ডাটা গোপন করেনি। যাই হোক, আমেরিকা তার বিশাল সামরিক বাহিনীকে সচল রাখতে অপারেশন ও রক্ষণাবেক্ষণের আন্ডারে এই টাকা খরচ করে। এর মধ্যে আছে পরিবহন, জ্বালানি, সরঞ্জাম রক্ষণাবেক্ষণ, প্রশাসনিক খরচ, প্রশিক্ষণ খরচ ইত্যাদি। এর মধ্যে $39 বিলিয়ন শুধু ডাক্তার ও সক্রিয় ডিউটি কর্মীদের স্বাস্থ্য পরিষেবার জন্য ব্যয় হয়। এর মধ্যে এমন কিছু খরচ আছে যা আমরা চিন্তাও করতে পারি না, এগুলো সামরিক ব্যয়। যেমন পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার খরচ, অবিস্ফোরিত বোমা সরানোর খরচ, স্থানীয় এলাকায় রাসায়নিক ছড়িয়ে পড়ার ক্ষতিপূরণ ইত্যাদি। আছে দুর্যোগ ও ত্রাণ সহায়তা খরচ। এর মধ্যে প্রায় $1 বিলিয়ন মাদক বিরোধী কর্মকাণ্ডের পেছনে ব্যয় হয়। আমেরিকার মোট 1250টি সামরিক ঘাঁটির সব খরচ এখান থেকেই ব্যয় করা হয়। আমেরিকার বাইরে আমেরিকার মোট 68টিরও বেশি সামরিক ঘাঁটি সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই সামরিক ঘাঁটিগুলো চালানো খুবই ব্যয়বহুল, কারণ এই সামরিক ঘাঁটিগুলো শুধুমাত্র একটি ঘাঁটি নয়, এটি আমেরিকার বাইরে এক টুকরো আমেরিকা। আপনি এসব সামরিক ঘাঁটিতে পিৎজা হাট, ম্যাকডোনাল্ডস, সাবওয়ে থেকে শুরু করে আমেরিকান স্টাইলের গ্রোসারি স্টোর সব পাবেন। এগুলো করা হয় কারণ আমেরিকান সৈন্যরা যাতে আমেরিকাকে মিস না করে, তারা যাতে ফিল করে তারা আমেরিকাতেই রয়েছে। সারা বিশ্বে ছড়িয়ে থাকা আমেরিকান সামরিক বাহিনীর এই ম্যাপটি একবার দেখুন। এটি থেকে একটি বিষয় পরিষ্কার, মার্কিন সামরিক বাহিনী শুধুমাত্র একটি সাধারণ সেনাবাহিনী নয়,
কেন সাধারণ নয় বলছি? কারণ আপনি একবার চিন্তা করে দেখুন, একটি দেশের সামরিক বাহিনীর কাজ কি? তার দেশকে সুরক্ষিত রাখা, নিজ সীমানার ভিতরে থেকে তার সীমান্তকে রক্ষা করা। কিন্তু আমেরিকার সামরিক বাহিনীকে এর থেকে অনেক বেশি কিছু করতে হয়। মার্কিন সামরিক বাহিনী সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে আছে যাতে আমেরিকা সারা বিশ্ব নিয়ন্ত্রণ করতে পারে। এটি অনেকটা আমাদের দেশের পুলিশি থানার মতো। আমাদের দেশের প্রতিটি জেলার প্রতিটি কোনায় যেমন থানা তৈরি করা হয় যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে, ঠিক তেমনি আমেরিকার সারা বিশ্বে ছড়িয়ে থাকা এই সামরিক ঘাঁটিগুলো পুলিশি থানার মতো ব্যবহার করে যাতে সারা বিশ্বে মার্কিন আধিপত্য কায়েম থাকে। আর এর জন্যই আমেরিকার সামরিক বাহিনীর পিছনে এত বিশাল অঙ্কের টাকা খরচ করতে হয়। এরপর আমেরিকার সামরিক বাহিনীর ব্যয়ের দ্বিতীয় সর্বোচ্চ খাত হচ্ছে মানুষ, অর্থাৎ সৈন্যদের পেছনে প্রায় $172 বিলিয়ন খরচ করা হয়। অনেকের মতে মার্কিন প্রতিরক্ষা বিভাগ বিশ্বের সর্ববৃহৎ চাকরিদাতা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে 34 লক্ষ মানুষ কাজ করে। আর এই বৃহৎ কর্মকর্তাদের বেতন, অবসর ভাতা, স্বাস্থ্যসেবা ইত্যাদি এখান থেকেই খরচ করা হয়। এর বাইরে নতুন নতুন ট্যালেন্ট খুঁজে বের করার পেছনেও ভালো অঙ্কের একটি অর্থ ব্যয় করা হয়। যেমন গত বছর কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করে এমন বিশেষজ্ঞ নিয়োগের পেছনে আমেরিকার সেনাবাহিনী $28 মিলিয়ন খরচ করেছে। এরপর আমেরিকার সেনাবাহিনীর তৃতীয় সর্বোচ্চ ব্যয়ের খাত হচ্ছে গবেষণা ও উন্নয়ন। এর পেছনে আমেরিকা প্রায় $140 বিলিয়ন খরচ করে, যা পুরো মরক্কোর অর্থনীতির সমান। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, মরক্কোর জিডিপির সমান টাকা আমেরিকা শুধু তার সামরিক বাহিনীর গবেষণা ও উন্নয়নের পেছনে ব্যয় করে, যাতে ভবিষ্যতে তারা পিছিয়ে না পড়ে। সহজ ভাষায় তারা ভবিষ্যৎ প্রযুক্তি নিয়ে কাজ করে। এটি আমেরিকার সেনাবাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত। তাই অনেক ক্ষেত্রেই তারা কি নিয়ে কাজ করছে তা গোপন করা হয়। তারপরও কিছু কিছু ডাটা প্রকাশ করা হয়েছে। যেমন আমেরিকান সেনাবাহিনী এখন এআই নিয়ে কাজ করছে। এআই ব্যবহার করে কিভাবে ড্রোনের টার্গেটকে আরো নিখুঁত করা যায় সেই বিষয়ে কাজ করছে আমেরিকা। তৈরি করা হচ্ছে স্বয়ংক্রিয় সাবমেরিন বা যুদ্ধ জাহাজে ব্যবহার করা যায় এমন মিলিটারি লেজার গান, যা মুহূর্তেই ধ্বংস করতে পারে শত্রু জাহাজকে। এর বাইরে আমেরিকা বছরের পর বছর ধরে এক্সোস্কেলেটন তৈরির চেষ্টা করছে যাতে সৈন্যরা সুপার সৈন্য পরিণত হতে পারে, যাতে তারা দীর্ঘ সময় ধরে যুদ্ধ করতে পারে ও আরো বেশি ওজন বয়ে নিয়ে যেতে পারে। যদিও এই প্রযুক্তি এখনো সফলতার মুখ দেখেনি, কিন্তু তারপরও এটি উন্নত করার কাজ চলছে। হয়তো ভবিষ্যতে আমরা এই প্রযুক্তি দেখতেও পাবো। আমেরিকা তার সামরিক বাহিনীর প্রযুক্তি উন্নয়নের পিছনে বিশাল অর্থ ব্যয় করে। সবচেয়ে মজার বিষয় কি জানেন? এই প্রযুক্তির অনেক কিছুই কিন্তু আমরা এখন প্রত্যেক দিন ব্যবহার করি। যেমন জিপিএস, ড্রোন, ভয়েস রিকগনিশন, কম্পিউটার মাউস, এমনকি ইন্টারনেট পর্যন্ত সর্বপ্রথম আমেরিকান সেনাবাহিনীর জন্যই তৈরি করা হয়েছিল। এরপর আসা যাক মার্কিন সামরিক ব্যয়ের সবচেয়ে ছোট খাতে, আর সেটি হচ্ছে অবকাঠামো নির্মাণ খাত। এই খাতে আমেরিকা মাত্র $19 বিলিয়ন খরচ করে। মাত্র এই জন্য বললাম যে উপরের খরচের তুলনায় 19 বিলিয়ন মাত্রই। এই অবকাঠামো উন্নয়নের মধ্যে রয়েছে জাপান বেসের জন্য জেট ফুয়েল ট্যাঙ্ক নির্মাণ। এর জন্য খরচ হয় $85 মিলিয়ন। $75 মিলিয়ন দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় একটি নতুন অপারেশন সাপোর্ট সিস্টেম তৈরি ইত্যাদি। এর পরের ব্যয়ের খাতটি হচ্ছে সংগ্রহ, আর এ খাতে ব্যয় $167 বিলিয়ন। আমেরিকা তার সামরিক বাহিনীর জন্য এ সকল জিনিস কেনার পেছনে ব্যয় করে, যা পুরো ইথিওপিয়ার জিডিপির সমান। এর মধ্যে আছে এই ফাইটার জেট, যার এক একটির মূল্য $142 মিলিয়ন। আমেরিকা 2023 সালে এমন 77টি প্লেন ক্রয় করে, আর আরও 83টি প্লেন কেনার জন্য কংগ্রেসের কাছে আরও $14 বিলিয়ন চায়। আর এগুলোর উড্ডয়নও অনেক ব্যয়বহুল। প্রতি আধা ঘন্টা উড্ডয়নে এর পেছনে প্রায় $30,000 খরচ হয়। প্যারাসুট থেকে ফেলা এই ক্রুজ মিসাইলগুলো দেখুন, এর প্রতিটির মূল্য $1.6 মিলিয়ন। গত বছর আমেরিকার সামরিক বাহিনী এমন 600টি মিসাইল ক্রয় করে। আমেরিকান সৈনিকদের যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য এই হামারগুলির এক একটির মূল্য $3,72,000। গত বছর এমন 3,700টি গাড়ি ক্রয় করা হয়, আর পরের বছরের জন্য আরও 3,100টি অর্ডার দেওয়া আছে। $2.8 বিলিয়ন খরচ করা হয় 24টি F-15 ক্রয়ের পেছনে। নৌবাহিনীর নতুন ইকুইপমেন্ট কেনার পেছনে খরচ করা হয়েছে
$7.3 বিলিয়ন। সেনাবাহিনীর জন্য এমন 56টি ব্ল্যাক হক হেলিকপ্টারের জন্য খরচ হয়েছে $1.2 বিলিয়ন। 3টি জাহাজ বিধ্বংসী ক্লাস শিপ ক্রয় খরচ করা হয়েছে $8.2 বিলিয়ন। এক একটি স্টিংলার মিসাইলের পেছনে খরচ করা হয়েছে $4,80,000। কামানের এক একটি গোলার পেছনে $3,000। এমন ছোটখাটো আরো অনেক কিছু, এর প্রতিটির হিসাব যদি আমি দিতে যাই তাহলে এই ভিডিও কখনো শেষই হবে না। মার্কিন সামরিক ব্যয়ের এই ডায়াগ্রামটি দেখুন। প্রাথমিক অবস্থায় এটি দেখতে খুব সাধারণ ও সিম্পল মনে হবে, কিন্তু আপনি যত এর ভেতরে যাবেন আপনি ততই তালগোল পাকিয়ে ফেলবেন, কারণ এই প্রতিটি ব্যয়ের খাতে রয়েছে অসংখ্য আরো ছোট ছোট খাত। এটি প্রমাণ করে মার্কিন সামরিক বাহিনীর কার্যক্রম যতটা দেখা যায় তার চেয়েও অনেক বিশাল, অনেক জটিল। এটি এত বিশাল ও জটিল যে স্বয়ং পেন্টাগনও এর হিসেব জানে না। এটি কতটা জটিল তার ধারণা আপনি এখান থেকে পাবেন যে গত 6 বছর ধরে পেন্টাগন একটি পূর্ণাঙ্গ অডিটও দিতে পারেনি। The Pentagon has, up until this point in 2024, never successfully passed an audit. American taxpayers want to know how our tax dollars are getting spent, and the fact that the department that's getting such a huge chunk of the federal budget can't account for all of the dollars it's getting is definitely a problem. আরো মজার বিষয় হচ্ছে আমেরিকান মিলিটারির 61% সম্পদের কোনো হিসেব নেই, কেউ জানে না সেগুলো কোথায় আছে। তাই এমন হয়েছে তারা এমন অনেক জিনিস ক্রয় করেছে যা তাদের ইতিমধ্যেই আছে। আর এখানেই একটি বড় প্রশ্ন সামনে চলে আসে, আর তা হচ্ছে কেন? আমেরিকা ইতিমধ্যেই আফগানিস্তান থেকে তাদের সৈন্য প্রত্যাহার করে নিয়েছে। ইরাক যুদ্ধ টেকনিক্যালি প্রায় শেষ, কিন্তু তারপরও তাদের খরচ প্রতিনিয়ত বাড়ছেই। প্রাথমিকভাবে মনে হতে পারে আমেরিকা যেহেতু সারা বিশ্বে তার নিয়ন্ত্রণ ধরে রাখার চেষ্টা করছে তাই এত বিশাল সামরিক বাজেট, কিন্তু এটি পুরোপুরি সত্যি না। এর পেছনে এমন একটি গোপন কারণ আছে যা খালি চোখে দেখা যায় না। এই গ্রাফটি দেখায় কোন খাতে কত খরচ হয়, কিন্তু এটি দেখায় না এই টাকা আসলে কাদের পকেটে যায়, আর সেটি হচ্ছে প্রাইভেট কোম্পানি। মার্কিন বাৎসরিক সামরিক বাজেটের প্রায় 54% বা $466 বিলিয়ন শুধু প্রাইভেট কোম্পানিগুলির পকেটেই চলে যায়। মনে রাখবেন, এটি কিন্তু শুধু আমি 2023 সালের কথা বলছি, ভবিষ্যতে এই সংখ্যা আরো বাড়তে পারে। আপনি যদি মার্কিন সামরিক বাহিনীর গত 19 বছরের ঠিকাদারের ডাটা দেখেন তাহলে আপনি দেখতে পাবেন কাজ পাবার ক্ষেত্রে শীর্ষ নামগুলো প্রায় এক, যেমন রেথিয়ন, জেনারেল ডাইনামিক্স, বোয়িং, নর্থরপ গ্রুম্যান, লকহেড মার্টিন ইত্যাদি। বছরের পর বছর ধরে এই কোম্পানিগুলি তালিকার শীর্ষে রয়েছে। এমন নয় যে আমেরিকায় শুধু এই কোম্পানিগুলি সামরিক ঠিকাদার হিসাবে কাজ করে। আমেরিকায় এমন অনেক বহু কোম্পানি আছে যারা সামরিক ঠিকাদার হিসাবে কাজ করে থাকে, কিন্তু গত 30 বছর ধরে মার্কিন সামরিক বাহিনীর বেশিরভাগ কাজ এই 5টি কোম্পানি পেয়েছে। এদেরকে বলা হয় দ্য বিগ ফাইভ। এর কারণ হিসেবে পেন্টাগন ব্যাখ্যা করে তারা চাইলেও ছোট কোম্পানিগুলিকে কাজ দিতে পারে না, কারণ বাজার সরঞ্জামে এই কোম্পানিগুলির একচাটিয়া আধিপত্য রয়েছে। যেমন মার্কিন সামরিক বাহিনী যদি F-35 ফাইটার জেট কিনতে চায় তাহলে তাদের লকহেড মার্টিনের কাছেই যেতে হবে, কারণ বিশ্বে একমাত্র তারাই এই প্লেন তৈরি করে। আর এই একক বাজার আধিপত্যের সুযোগ নিয়ে কোম্পানিগুলো ইচ্ছেমতো পণ্যের দাম বাড়িয়ে দেয়। যেমন 1991 সালে এই স্টিঙ্গার মিসাইল কিনতে পেন্টাগনকে গুনতে হয় মাত্র $25,000, কিন্তু এখন সেই একই মিসাইলের জন্য তাদের দিতে হয় $4,80,000। মানে মাত্র 2 দশকে 16 গুণ মূল্য বৃদ্ধি পেয়েছে, যা কোনো মুদ্রাস্ফীতির অঙ্কেই পড়ে না। তাই পেন্টাগন একটি তদন্তের উদ্যোগ নেয়। পেন্টাগনের ইন্সপেক্টর খুঁজে পান বোয়িং এর এক একটি বল বেয়ারিং কিনতে যেখানে আমেরিকান সরকারকে $3,357 খরচ করতে হয়, তা মার্কিন সেনাবাহিনী চাইলেই তাদের নিজেদের কারখানায় মাত্র $15 তৈরি করতে পারে। তারা আরো খুঁজে পায় এইসব কোম্পানিগুলো প্রতিটি পণ্যে 40 থেকে 50% পর্যন্ত মুনাফা করে। আপনি যদি মনে করে থাকেন এই বিশাল মুনাফা কোম্পানি একা ভোগ করে তাহলে আপনার ধারণা সম্পূর্ণ ভুল। এই বিশাল মুনাফার একটি বড় অংশ ব্যয় করা হয় মার্কিন আইন প্রণেতাদের পিছনে, আর এটি করা হয় নির্বাচনী চাঁদার মাধ্যমে। যেমন এই বছরের নির্বাচনের চাঁদার লিস্টটি দেখুন। এখানে দেখতে পাবেন নির্বাচনে চাঁদা দেবার ক্ষেত্রে সবার উপরে আছে লকহেড মার্টিন। লকহেড মার্টিন প্রায় $3 মিলিয়ন চাঁদা দিয়েছে।
আর এমন না শুধু এক দলকে দিয়েছে, রিপাবলিকান ও ডেমোক্র্যাট দুই দলকেই প্রায় সমান চাঁদা দিয়েছে। তার মানে ক্ষমতায় যেই আসুক না কেন তা তাদের পক্ষেই থাকবে। আর এভাবেই সামরিক ঠিকাদার প্রতিষ্ঠানগুলি একটি চক্র গড়ে তোলে, যাকে বলা হয় দ্য রিভলভিং ডোর চক্র। এটি এমন একটি দরজা যা পেন্টাগন ও ডিফেন্স কোম্পানিগুলোর মাঝে একটি সদা ঘূর্ণমান চক্র স্থাপন করে। আর সেটি কিভাবে, আপনাকে একটি সহজ উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। আমেরিকান সেনাবাহিনীর টপ অফিসার জিম ম্যাটিসের কথাই ধরুন। জিম ম্যাটিস দীর্ঘদিন আমেরিকার পেন্টাগনে চাকরি করে। তার সরকারি চাকরির মেয়াদ শেষে তিনি লকহিড মার্টিনে উচ্চ বেতনে বোর্ড অব ডিরেক্টর পদে যোগ দেন। এরপর প্রথমবার যখন ট্রাম্প সরকার আসে তখন এই কোম্পানির সুপারিশে তিনি ট্রাম্প সরকারের ডিফেন্স সেক্রেটারি হিসেবে যোগ দেন। এখানে তিনি সরকারে বসে প্রাইভেট কোম্পানির হয়ে কাজ করেন। ট্রাম্প সরকারের মেয়াদ শেষ হলে তিনি তার গোপন নথির ডাটার জ্ঞান নিয়ে আবার লকহিড মার্টিনে যোগ দেন। আর এক্ষেত্রে শুধু জিম ম্যাটিস একা নন। 2022 সালের এক রিপোর্ট অনুযায়ী পেন্টাগন থেকে সরাসরি 672 জন কর্মচারী এখন পর্যন্ত এই সব কোম্পানিগুলোতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ লাভ করেছে। আরো মজার বিষয় হচ্ছে, এটি কিন্তু কোনো গোপন বিষয় না, সরকার এই ব্যাপারে সব জানে। আপনি এই ম্যাপ খেয়াল করলে দেখতে পাবেন এই সব প্রাইভেট কোম্পানিগুলোর অফিস পেন্টাগনের কাছেই অবস্থিত, যার নাম আবার পেন্টাগন সিটি। এ তো গেল একটি দিক। এর বাইরে এই সামরিক ঠিকাদার কোম্পানিগুলি আরও একটি ট্রিক্স অবলম্বন করে, আর তা হচ্ছে স্থানীয় প্রভাবশালী নেতাদের উপর প্রভাব বিস্তার। এই ম্যাপটি দেখুন। এই ম্যাপটি দেখলে আপনি বুঝতে পারবেন এই সব কোম্পানি তাদের ফ্যাক্টরিগুলি ইচ্ছে করে কিভাবে সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে গড়ে তুলেছে। প্রাথমিকভাবে আপনার মনে হবে এতে অস্বাভাবিক কি আছে, আর তা হচ্ছে ভোটের রাজনীতি। দেখুন, কোনো এলাকায় ফ্যাক্টরি খোলার অর্থ নতুন কর্মসংস্থান তৈরি। তাই স্থানীয় প্রভাবশালী নেতারা এই কোম্পানিগুলির সাথে একটি সুসম্পর্ক গড়ে তোলে, যাতে ওই কোম্পানি তার এলাকায় একটি নতুন ফ্যাক্টরি স্থাপন করে, যার মাধ্যমে সে ভোটে জয়লাভ করতে পারে। এটি একটি জিনিয়াস আইডিয়া। একে বলা হয় পলিটিক্যাল ইঞ্জিনিয়ারিং। তাই আপনি খেয়াল করলে দেখতে পাবেন যে মিসিসিপির স্টেট সিনেটর রজার উইকার, যে বর্তমানে সরকারের ইউএস আর্মড সার্ভিস সিনেটরের প্রধান, তিনি সবসময় সামরিক বাজেট বাড়ানোর পিছনে বড় ভূমিকা পালন করেন। তিনি সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসে একটি কলাম লিখে ব্যাখ্যা করেন কেন আমেরিকার সামরিক বাহিনীর আরো যুদ্ধ জাহাজের প্রয়োজন। আপনি যদি তার নিজের স্টেট মিসিসিপির দিকে তাকান তাহলে ব্যাপারটি আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। মিসিসিপিতে সবচেয়ে বেশি চাকরিদাতা কোম্পানি হচ্ছে হান্টিংটন ইঙ্গলস, যারা মূলত যুদ্ধ জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান। এর সহজ অর্থ, এর ফলে জাহাজ নির্মাণের কাজ যাবে মিসিসিপিতে, যার ফলে নাম হবে রজার উইকারের, আর এর ফলে তিনি আবার নির্বাচিত হতে পারবেন। অন্যদিকে হান্টিংটন কোম্পানিও জানে রজার তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই তারা প্রচুর অর্থ ব্যয় করে যাতে রজার আবার নির্বাচনে জয়লাভ করতে পারে। এর ফলে সিনেটর ইউকার নির্বাচনী এলাকা ও সামরিক ঠিকাদার কোম্পানির মধ্যে একটি চক্র তৈরি হয়ে যায়। আর এমন চক্র শুধু মিসিসিপি না, পুরো আমেরিকা জুড়েই দেখা যায়। ফলে সামরিক ব্যয় অনেক বেড়ে যায়, কারণ নির্বাচনী প্রচারণার পেছনে যে অর্থ ব্যয় হয় তা কোম্পানি নিজের পকেট থেকে দেয় না, তা আলটিমেটলি সরকার বা জনগণের পকেট থেকেই মুনাফার আকারে বের করে নেয়। এটি একটি ওপেন সিক্রেট, এ ব্যাপারে সবাই জানে। তাই এখানে একটি বড় প্রশ্ন সামনে চলে আসে, আর তা হচ্ছে সবকিছু জানার পরও সরকার কেন ব্যবস্থা গ্রহণ করে না? উত্তর, এটি সম্ভব না। কারণ আমরা এমন একটি বিশ্বে বাস করি যেখানে একটি শক্তিশালী সামরিক বাহিনী শুধু একটি শক্তিই নয়, একটি কৌশল বড় যুদ্ধ পরিহারের। আপনার কাছে হাস্যকর মনে হতে পারে, কিন্তু এটি সত্যি, এটিই বাস্তব। এই কৌশল আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নকে শীতল যুদ্ধে বিরত রেখেছে একে অপরের সাথে যুদ্ধে জড়িয়ে যাবার। তাই তারা তাদের প্রতিযোগিতা শুধু অস্ত্রের মধ্যেই সীমাবদ্ধ রেখেছে, কিন্তু সরাসরি যুদ্ধে জড়ায়নি। আবার এখনকার ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কথাই ধরুন না, আমেরিকা ও পশ্চিমা বিশ্ব মদদ দিয়ে ইউক্রেনকে যুদ্ধের পথে ঠেলে দিয়েছে, কিন্তু নিজেরা কিন্তু রাশিয়ার সাথে যুদ্ধে জড়ায়নি, কারণ তারা জানে রাশিয়ার অস্ত্র ভান্ডারে কি আছে। ঠিক একইভাবে রাশিয়াও জানে এই যুদ্ধের মদদ কে দিচ্ছে। তারপরেও কিন্তু রাশিয়া ইউরোপ বা আমেরিকাকে আক্রমণ করেনি, কারণ রাশিয়াও জানে আমেরিকার সামরিক শক্তি সম্পর্কে। তাই আপনিই বলুন, আমেরিকা বা রাশিয়া যদি সামরিক দিক থেকে একে অপরের চেয়ে পিছিয়ে থাকতো তাহলে কেউ কাউকে ছাড় দিত? কখনোই না।
তাই আমেরিকার যতদিন পরাশক্তি হিসেবে বিশ্বজুড়ে ছড়ি ঘোরানোর ইচ্ছা আছে ততদিন তাকে এই বিশাল সামরিক ব্যয় বহন করতেই হবে। তা সেখানে যতই দুর্নীতি থাক, আমেরিকার সামনে আর কোনো পথ নেই। এটি ছিল আমার বিশ্লেষণ। তো এই ব্যাপারে আপনার কি মত তা আমাকে জানিয়ে নিচে কমেন্টস করতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তা আমাকে জানাবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।